আসসালামু আলাইকুম। কনিকের কম্প্যাক্ট ক্লাসে তোমাকে স্বাগতম। আজকে এই ক্লাসে আমি কনিককে অনেক শর্ট টাইমে শেষ করে দেবো ইনশাআল্লাহ। এই ক্লাসের মাধ্যমে তোমার বুঝছার জন্য কনিকের উপর একটা ভালো দখল আসবে ইনশাআল্লাহ। কনিকের ১ম যেই টপিকটা আছে সেটা হচ্ছে সমীকরণ থেকে বের করা এটা কিসের সমীকরণ? এটা কি পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত নাকি এটা সরলরেখা বৃত্তের সমীকরণ? এটা বের করা আরকি। তো এখান থেকে কোয়েশ্চেন আসবে। অত ডিটেইলসে যাব না। যতটুকু দরকার ঠিক ততটুকুই। আচ্ছা। কিন্তু আমার ক্লাস করে তুমি বুঝতে পারবা। কনিকের সাধারণ সমীকরণ হচ্ছে ax² প্লাস by² প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এই কনিকের সমীকরণ থেকে আমি কিভাবে বের করবো? এটা কি নির্দেশ করছে? প্রথম যে আমার কাজ করতে হবে সেটা হবে ডেল বের করা। ডেল ডেল কি সবসময় বের করতে হবে? না। ডেল কখন বের করতে হবে? যখন অপশনে আমার থাকবে এক জোড়া সরলরেখা, তখন আমাকে অবশ্যই ডেল বের করতেই হবে। ডেল কেমনে বের করে? a b c h h g g f f এটা এভাবে ডেল বের করে। এ বি সি কি? এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বি হচ্ছে ওয়াই স্কোয়ার সহগ, সি হচ্ছে এই পদ যেখানে কোনো চলক নেই। এইচ কি? এক্স ওয়াই সহগকে দুই দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এইচ। জি হচ্ছে এক্স এর সহগকে দুই দ্বারা ভাগ করলে বা যা পাওয়া যায় সেটা হচ্ছে জি। ওয়াই সহগকে দুই দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এফ। আচ্ছা, এই ডেলটা যদি আমার শূন্য হয় তাহলে এটা কি নির্দেশ করে? এটা এক জোড়া সরলরেখা নির্দেশ করে। এক জোড়া সরলরেখা নির্দেশ করে। আর ডেল যদি শূন্য না হয় সেক্ষেত্রে কয়েকটা জিনিস নির্দেশ করে। সেটা হচ্ছে অনেক সময় পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত যে কোনো কিছু নির্দেশ করতে পারে। আচ্ছা, আমি কিভাবে বের করবো? এটা কি নির্দেশ করছে? সেটা সেই সূত্রটা হচ্ছে এইচ স্কোয়ার মাইনাস এ বি। এই এইচ স্কোয়ার মাইনাস এ বি দ্বারা আমরা বুঝতে পারবো এটা কি নির্দেশ করছে। এইচ স্কোয়ার মাইনাস এ বি যদি শূন্য হয় তাহলে এটা পরাবৃত্ত। এইচ স্কোয়ার মাইনাস এ বি যদি শূন্যর চেয়ে অধিক হয়, শূন্যর চেয়ে অধিক, অধিক মানে অধিবৃত্ত। এইচ স্কোয়ার মাইনাস এ বি শূন্যর চেয়ে ছোট তাহলে উপবৃত্ত। এখন কনসেপ্ট শেষ। এর রিলেটেড যে কয়টা কোশ্চেন আমার দরকার, যে কয়টা দরকার সেই কয়টা আমি করবো। সব কোশ্চেন আমার করার দরকার নেই। এই কোশ্চেনটা ঢাকা ভার্সিটিতে আসা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপশনে কোনো একজোড়া সরলরেখা নেই, তাই আমার এখানে ডেল্টা বের করার কোনো প্রয়োজন নেই। তো এটা আমি কিভাবে করব? এটা একদম শর্টকাট দিয়ে করা যায়। শর্টকাট দিয়ে করা যায় কিভাবে? এখানে কি কোনো এক্স ওয়াই সম্পর্কিত পদ আছে? এক্স ওয়াই সম্পর্কিত কোনো পদ আছে? নেই। আচ্ছা, এখানে এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ কিন্তু ভিন্ন, তার মানে এটা বৃত্ত না। আচ্ছা, বৃত্ত না। পরাবৃত্ত হওয়ার জন্য কি করা লাগে? পরাবৃত্ত হইতে হলে একটার উপর দ্বিঘাত থাকতে হয়। আমরা পরাবৃত্ত জানি না, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ax। পরাবৃত্তের যে সাধারণ সমীকরণগুলো আছে। আচ্ছা, তাহলে এখানে যেহেতু দুইটার উপর দ্বিঘাত আছে এটা পরাবৃত্ত না, পরাবৃত্ত কাটা। আর উপবৃত্ত আর অধিবৃত্তের ক্ষেত্রে, উপবৃত্তের ক্ষেত্রে কি হয়? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। দেখা যায় যে এক্স স্কোয়ারের যে সামনের চিহ্নটা ওয়াই স্কোয়ারের সামনের চিহ্ন সেম হয়। এটা হয় উপবৃত্তের ক্ষেত্রে, কিন্তু অধিবৃত্তের ক্ষেত্রে কিন্তু চিহ্নটা দুইজনের কিন্তু আলাদা হয়, তাই এটা উপবৃত্ত না। অ্যান্সার হবে অধিবৃত্ত। আচ্ছা, এখন আমরা পরেরটাতে যাই। এটা কিন্তু শর্টকাটে অ্যাপ্লাই করা যায় এইভাবে কিন্তু। এটা হচ্ছে অপশন এলিমিনেশনের মেথড। আর তুমি অপশন এলিমিনেশন করে দাও, এলিমিনেট করে দাও, তাইলে তো হয়। আচ্ছা, এখন আমরা এই কোশ্চেনটা দেখি। এখানে যে জিনিসটা আছে 3x² প্লাস 4y² মাইনাস 16x ইজ ইকুয়ালস টু 9। এখানে অপশন দেওয়া আছে এক জোড়া সরলরেখা, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত দেওয়া আছে। তো এটাতে আমাদের বলছে যে এই ইকুয়েশন দিয়ে বলছে যে এটা কি নির্দেশ করে সমীকরণটা। তো এটা বের করার জন্য অবশ্যই আমাদেরকে ডেল বের করতে হবে। কারণ ডেল বের করতে হবে কারণ এখানে এক জোড়া সরলরেখা আছে। আচ্ছা, ডেলটা যখন আমরা বের করি তার আগে এই যে সমীকরণটা আছে এটা আমরা একটু সাইজ করে নিই। কি হবে? 3x² প্লাস 4y² মাইনাস 6x মাইনাস 9 ইকুয়ালস টু 0। মানে 9টাকে এই পাশে পার করলাম। তো ডেলটা যদি বের করি আমি এখানে কি লিখতে হয়? এ বি সি, অর্থাৎ এ কি x² সহগ 3, বি কি y² সহগ 4, সি তো ওই যে পদটা মাইনাস 9, এইচ কি? এইচ আছে? এক্স ওয়াই এর সহগ আছে? নাই। এক্স ওয়াই যুক্ত কোনো পদে নেই, তাহলে 0 0। জি জি, জি হচ্ছে এক্স এর সহগকে 2 দ্বারা ভাগ, তাহলে -3 এফ তো নাই, এফ নেই অর্থাৎ ওয়াই নেই যেহেতু, তাহলে তো এফ নেই, তাহলে 0 0। এটা যদি আমরা বের করি তাহলে এর
নির্ণায়কের মান বের কর। নির্ণায়কের মান বের করলে তো হয় 3 নিলে 4 9 36 মাইনাস 36 মাইনাস 3 মাইনাস মাইনাসে প্লাস 12। তো এখানেও মাইনাস এখানেও মাইনাস, আর যাই হোক এটা তো জিরো আসতেছে না জীবনে, এটাও মাইনাস এটাও মাইনাস, জিরো কেমন হয়? তাহলে এটা একজোড়া সরলরেখা না, বাদ। আর পরাবৃত্ত, উপবৃত্ত আর অধিবৃত্তের মধ্যে কোনটা সেটা আমাকে বের করতে হবে। সূত্র কি? এইচ স্কোয়ার মাইনাস এবি, এইচ স্কোয়ার মাইনাস এবি, এইচ তো নাই, শূন্য, মাইনাস এ হচ্ছে 3, বি হচ্ছে 4, তো মাইনাস 12। এটা কি? শূন্য হচ্ছে ছোট, শূন্য হচ্ছে ছোট, ছোট হলে কি হয়? 0 হচ্ছে ছোট হইলে এটা তো উপবৃত্ত হয়, তাহলে এটা হবে উপবৃত্ত। এটা ফার্স্টে আসা কোশ্চেন, এটা ফার্স্টে আসা কোশ্চেন। এখানে বলছে যে 2x স্কোয়ার মাইনাস 4xy প্লাস 3y স্কোয়ার মাইনাস x মাইনাস প্লাস y মাইনাস 1 ইকুয়ালস টু 0। এই সরলরেখা দ্বারা কি নির্দেশ করে? এখানে কিন্তু জোড়া সরলরেখা আছে, খেয়াল রাখতে হবে। জোড়া সরলরেখা আছে, জোড়া সরলরেখা থাকলে বলা অবশ্যই অবশ্যই আমাকে ডেল চেক করতে হবে। ডেল যদি আগে আমি চেক করি, এ বি সি, এ বি সি, এ কি এক্স স্কোয়ার সহগ 2, বি কি ওয়াই স্কোয়ার সহগ, ওয়াই স্কোয়ার সহগ 3, সি তো এই তো মাইনাস 1, এইচ এইচ এক্স ওয়াই সহগকে 2 দ্বারা ভাগ, তাহলে 4xy কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, এই যে মাইনাস 4 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে মাইনাস 2, এইচ এইচ। জি জি, জি হচ্ছে এখানে, জি এখানে, জি জি হচ্ছে এক্স এর সহগকে, এক্স এর সহগকে 2 দ্বারা ভাগ, তাহলে মাইনাস হাফ, সরি এক্স এর সহগকে 2 দ্বারা ভাগ, তাহলে মাইনাস হাফ, মাইনাস হাফ। আর ওয়াই সহগকে 2 দ্বারা ভাগ, তাহলে হাফ, হাফ। এখানে আমার নির্ণায়ক বের করতে হবে। নির্ণায়ক যদি আমি বের করি, এর মান যদি বের করি আমি, নির্ণায়কের মান 2 নিলে না, মাইনাস 3 1/4, 2 মাইনাস 1/4। এটা আসলে শূন্য আসে না, দেখে বোঝা যাচ্ছে। এই হিজিবিজি ক্যালকুলেশন করে নাও, এটা শূন্য আসে না আর কি। তো আমার মূল যে জিনিসটা সেটা হচ্ছে এইচ স্কোয়ার মাইনাস এবি, এটা বের করা। এইচ স্কোয়ার মাইনাস এবি যদি বের করি তাহলে আমরা একটু বুঝতে পারবো, তাই কি না? এইচ হচ্ছে এক্স ওয়াই সহগকে 2 দ্বারা ভাগ, তাহলে মাইনাস 2, মাইনাস 2 এর পর স্কোয়ার, মাইনাস এ হচ্ছে 2, বি হচ্ছে 3, এখানে 4 মাইনাস 6 মাইনাস 2, 0 হচ্ছে ছোট, তো 0 হচ্ছে ছোট হলে পরে কি হয়? উপবৃত্ত। এখন আমরা পরাবৃত্ত দেখব। পরাবৃত্তের ভিতরে আমরা একদম সহজ হয় যদি আমরা এই চিত্রটা একটু মনে রাখি। পরাবৃত্তের চিত্রটা যদি একটু মনে রাখি তাহলে আমাদের আর কিছু লাগে না। যদিও আমি জানি তোমরা অনেকেই পারো অনেকেই পারো না, কোনো সমস্যা নেই। পরাবৃত্তের চিত্রটা যদি এই একদম আমাদের মাথায় গেঁথে থাকে তাহলে আর কোনো সমস্যা নেই। তো এইটা, এই পরাবৃত্তটা এক্স অক্ষের দিকে হা করছে। এই পরাবৃত্তের সমীকরণ হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ax। পরাবৃত্তের শীর্ষবিন্দুটা অবশ্যই 0,0 বিন্দুতে, তাছাড়া তো এই সমীকরণটা চেঞ্জ হয়ে যেত। পরাবৃত্তের এই পরাবৃত্তের উপকেন্দ্র এস a,0, অর্থাৎ এতটুকু হচ্ছে এ, এতটুকু এ। আর পরাবৃত্তের নিয়ামকের পাদবিন্দু, হ্যাঁ এটা নিয়ামক রেখা, নিয়ামকের পাদবিন্দু মাইনাস a,0। পরাবৃত্তের এই যে উপকেন্দ্র দিয়ে যে যে রেখাটা গেছে এটা উপকেন্দ্রিক লম্ব। এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আছে, নিয়ামক রেখার সমীকরণ আছে। উপকেন্দ্রিক লম্ব দেখো ওয়াই অক্ষের সমান্তরাল, তো ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ কি হয়? এক্স ইকুয়ালস টু সামথিং হয়। তো এখানে এক্স ইকুয়ালস টু কত হবে? ওয়াই ক্ষেত্রের দূরত্ব কত? এ, এক্স ইকুয়ালস টু। আর নিয়ামক রেখার সমীকরণ এক্স ইকুয়ালস টু মাইনাস এ। নিয়ামক রেখার সমীকরণটা, নিয়ামক রেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এক্স ইকুয়ালস টু সামথিং। তো এক্স ওয়াই অক্ষ থেকে তো এটা মাইনাস এ, দূরত্বটা তো এ, কিন্তু এটা নেগেটিভ দিকে তো মাইনাস, এক্স ইকুয়ালস টু মাইনাস। আচ্ছা, সমীকরণটা তোমরা বের করতে পারো। উপকেন্দ্রের উপকেন্দ্রিক লম্বের এই যে স্থানাঙ্কগুলো আছে, এটা এ কমা টয়েসে আর এটা এ কমা মাইনাস টয়েসে। তো উপকেন্দ্রিক লম্বের যখন স্থানাঙ্ক বলবে তখন আমাদেরকে লিখতে হবে এ কমা প্লাস মাইনাস টয়েসে। হ্যাঁ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মডুলাস অফ 4a, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মডুলাস অফ 4a। আচ্ছা, আর কোনো কিছু এখানে নেই, যেহেতু এখানে শীর্ষবিন্দুটা 0,0 বিন্দুতে, তাই সমীকরণটা এরকম আছে।
যদি এখানে 0,0 বিন্দুতে না হয়ে শীর্ষবিন্দুটা যদি আলফা কমা বিটা বিন্দুতে হইতো তাহলে সমীকরণ কিন্তু চেঞ্জ হয়ে যেত। তো সেই ক্ষেত্রে আমাদের সমীকরণটা এরকম হয়ে যেত যে y মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ax মাইনাস আলফা। এটা কোন দিকে অক্ষরেখাটা? অক্ষরেখা কিন্তু অবশ্যই x অক্ষের সমান্তরাল। আচ্ছা, অথবা আরেকটা হতে পারে x মাইনাস আলফা হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4a ইন্টু y মাইনাস বিটা। এর অক্ষরেখা কিন্তু y অক্ষের সমান্তরাল। আচ্ছা, তো পরবর্তী সমীকরণ তো দুইটাই, একটা হচ্ছে y স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ax আর একটা হচ্ছে x স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ay। এটাই তো ফরম্যাট। আচ্ছা, আমরা এটা নিয়ে মনে রাখবো, এটা থেকে এটাতে যাওয়ার কোনো ব্যাপারই না। কেমনে যাবো? xy ইন্টারচেঞ্জ, xy ইন্টারচেঞ্জ, হ্যাঁ, xy ইন্টারচেঞ্জ, ভুসকোটি ইন্টারচেঞ্জ, ভুসকোটি ইন্টারচেঞ্জ, xy ইন্টারচেঞ্জ, ভুসকোটি ইন্টারচেঞ্জ। তাহলে আমরা যে কোনো সমীকরণে যেতে পারবো। আচ্ছা, আমরা কোশ্চেনে যাই সরাসরি। আর হ্যাঁ, ওই পরাবৃত্তের সমীকরণ থেকে শীর্ষবিন্দু বের করতে বলা হয়। তো শীর্ষবিন্দু বের করার জন্য যার উপরে দুই ঘাত আছে তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দাও, তাইলে শীর্ষবিন্দু পেয়ে যাবে। আচ্ছা, y স্কোয়ার প্লাস 4x প্লাস টোয়াইস y মাইনাস 8 ইজ ইকুয়ালস টু 0। এই পরাবৃত্তের শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কত? তো এটা সহজ, একদম সহজ। দ্বিঘাত কার উপর? y এর উপর। y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দাও। তো y এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন টোয়াইস y প্লাস, এটা তো শূন্য, প্লাস 2, এটা তো শূন্য হয়ে যাবে কারণ এখানে y নাই, ইজ ইকুয়ালস টু 0। তো এই 2টা জমিকে নিয়ে দেওয়া হয় তাহলে -2, -2 কে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে 1, তাহলে y ইকুয়ালস টু -1। আচ্ছা, আর এই যে -1টা এই সমীকরণে বসাও, তাহলে x এর ভ্যালু পাওয়া যাবে। তা -1 এর উপর স্কয়ার করলে 1 প্লাস 4x প্লাস টোয়াইস y, y এর জায়গায় -1, -8 ইজ ইকুয়ালস টু 0। তো -2 -8 -10, -10 প্লাস 1 -9, ওই দিকে গেলে +9, x ইজ ইকুয়ালস টু 9/4। তো শীর্ষ বিন্দু কত হবে? 9/4, -1। আচ্ছা, এটা হবে অ্যান্সার। টোয়াইস এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8y প্লাস 22, এই পরাবৃত্তের শীর্ষবিন্দু কত? এই পরাবৃত্তের শীর্ষবিন্দু কত? তো সহজ, যার দ্বিঘাত তার সাপেক্ষে অন্তরীকরণ করলেই শীর্ষবিন্দু পাওয়া যাবে। আচ্ছা, তো আমরা যে এখানে অন্তরীকরণ করি যদি এখানে y এর উপর দ্বিঘাত, y এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এদিকে তো শূন্য, টোয়াইস y প্লাস 8, এটা তো শূন্য, প্লাস 8 এর দিকে আসলে -8, -8 কে 2 দ্বারা ভাগ করলে -4, তাহলে y ইজ ইকুয়ালস টু -4। y এর ভ্যালুটা এখানে বসে দিই তাহলে তো হয়ে যাবে। এই সমীকরণে y এর ভ্যালু বসালে x এর ভ্যালু পাওয়া যাবে। টোয়াইস x ইজ ইকুয়ালস টু -4 এর উপর স্কয়ার 16, মাইনাস আসবে, 4 আসতে 32 প্লাস 22, এখানে কত আসে? এখানে আসে -10, -10 প্লাস 16, তাহলে 6 আসে। 6 কে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে 3, x ইজ ইকুয়ালস টু 3। তাহলে শীর্ষবিন্দু কত হবে? শীর্ষবিন্দু হবে 3, -4। এটা হচ্ছে অ্যান্সার। স্কয়ার -8x প্লাস 4y -4 ইকুয়ালস টু 0। এই কয়েকটি দ্বিঘাক্ষের পাদবিন্দুর স্থানাঙ্ক কত? তো দ্বিঘাক্ষের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, এটা কিন্তু একটা পরাবৃত্ত। কেমনে বুঝলাম? কারণ এখানে একটার উপর দ্বিঘাত আছে, হ্যাঁ। তো আগে তো এটাকে আমার স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে। তো স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়ার জন্য আমি কি করবো? এক্স স্কোয়ার মাইনাস, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করবো। তো এক্স স্কোয়ার মাইনাস 4 দ্বারা গুণ করলে পালা, তো এখানে 8 আসে, প্লাস 4 স্কোয়ার, আর এদিকে -4y, এই 4টাকে যদি এদিকে নিয়ে আসা হয় তাহলে +4, এদিকে আমি 16 যোগ করছি, তাহলে এদিকে আমার 16 যোগ করতে হবে। তো এদিকে আসলে এক্স -4 হোল স্কোয়ার, এদিকে -4y প্লাস 20, হ্যাঁ প্লাস 20। এখান থেকে আমি যদি -4 যদি কমন নেই তাহলে y প্লাস, কেন প্লাস কেন, তাহলে আসবে y মাইনাস 4 পাশে করি -5। তো আলটিমেটলি এখানে আসলো x -4 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু
-1 ইন্টু y -5। দেখো এখানে কিন্তু ওই যে শীর্ষবিন্দুটা 0,0 বিন্দুতে নেই, শীর্ষবিন্দুটা আলফা কমা বিটা ওই যে ওইরকম করে আছে। তো এখানে আমার বলছে দ্বিকাক্ষের পাদবিন্দু স্থানাঙ্ক। দ্বিকাক্ষের পাদবিন্দু স্থানাঙ্ক সমীকরণটা কি? এখানে আমাদের এক্স এর উপর কিন্তু দ্বিঘাত আছে, বুঝতে হবে। কিন্তু আমরা জানছিলাম y² = 4ax। এক্ষেত্রে দ্বিকাক্ষের পাদবিন্দু স্থানাঙ্ক হচ্ছে -a,0। আমার তো এখানে y এর উপর তো আর দ্বিঘাত সমীকরণ, এখানে আমার x এর উপর দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ এটা x - α² = 4a y - β এই ফর্মেটে আছে। তো এই ক্ষেত্রে আমার কি হবে? ভুজ-কোটি ইন্টারচেঞ্জ। এক্ষেত্রে আমার এখানে -a আছিল, বুঝে কোটিতে যাবে -a, এবং এখানে আমার কোটিতে আছিল 0, ভুজে আসবে 0, 0, -a। হ্যাঁ, আচ্ছা, 0, -a। তাহলে এখানে x - 4 = 0, x = 4, তাহলে এখানে 4 আর -a y - 5 = -a, এর হলে তো -1, -1 +1, আর এদিকে y - 5, y কে নিয়ে গেলে 5 নিয়ে গেলে 6, 4,6। এটা অ্যান্সার। পরবর্তীতে নিয়মকে সমীকরণ। আচ্ছা, আমরা যে ফর্মেটে শিখছিলাম সেই ফর্মেটে আমরা আগাই যাব। সেই ফর্মেটটা কি ছিল? y² = 4ax। এই ক্ষেত্রে পরাবৃত্তের নিয়ামকের সমীকরণটা কি আছিল? সমীকরণ আছে x = -a। তো আমার এখানে তো y² = 4ax, সেই সমীকরণ না, সেই ফর্মেটে না, এটা হলো x² = 4ay, এই ফর্মেট আছে। তো আমি কি করব? x y ইন্টারচেঞ্জ হয়ে যাবে, আমরা তো বলছি, এবং ভুজ-কোটি ইন্টারচেঞ্জ হয়ে যায়। x এর জায়গায় y দেব, y = -a। হ্যাঁ, তো এখানে y এর জায়গায় y আছে না, y এর জায়গায় তো y নেই, y এর জায়গায় আছে 2 - y, এবং -a মাইনাস দিলাম, a এর ভ্যালু এখানে কত? এখানে তো 1 গুণ আছে। হ্যাঁ, তো 1 দিলাম। তো y টা যদি পাশে পার করা হয় এবং -1 কে যে পাশে করা হয়, তাহলে y = 3। এটা হবে এই পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ। y² = 8x + 2y - 9। এই পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক। দেখি আদর্শ ফর্মেটে আছে? আদর্শ ফর্মেটে নেই, আগে আদর্শ ফর্মেটে আনতে হবে। কি করবো? এই টয়েস ওয়াইটাকে এই পাশে আনবো, y² - টয়েস y +1, এদিকে 1 যোগ করে দিলাম, এদিকে 8x - 9 +1 করে দিলাম, এদিকে 1 যোগ করে দিলাম, এদিকে 1 যোগ করছি, এদিকে 1 যোগ করছি। তো এখানে তো ফর্মুলা করে দেয় কি y - 1 হোল স্কয়ারের। তোমরা বাচ্চা না, এগুলা তোমাদের বোঝানো দরকার নেই, তোমরা তো বুঝতে পারছো যে এখানে a - b হোল স্কয়ারের সাথে করছে। তো এখানে 8x - 8, এখানে যদি আমি 8 যদি কমন নিই, তাহলে x - 1 থাকে। একই রকম করে লেখা যায় 4 × 2 × x - 1। আর আলটিমেটলি এখানে যেটা আসলো সেটা হচ্ছে y - 1 হোল স্কয়ার = 4 × 2x - 1। তো বলছে যে এখানে আমার উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলছে। উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? এখানে কিন্তু y² আছে। হ্যাঁ, y এর উপর দ্বিঘাত। তো উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হয়? a, 0, x = a, y = 0, x এর জায়গায় a, y এর জায়গায় 0। তো এখানে আমার x এর জায়গায় x আছে না, x এর জায়গায় আছে x - 1। তো x - 1 = a হবে। a কত? এখানে 2। আচ্ছা, অতএব x = 3 আসলো, এবং y এর জায়গায় 0। এখানে কি y আছে না? y তো নেই, এখানে y - 1 আছে। তাহলে তো y - 1 = 0 হবে, এবং y আসবে 1। তাহলে এখান থেকে পাওয়া গেল উপকেন্দ্রের স্থানাঙ্ক 3,1। এই কোশ্চেনটা অনেক জায়গায় আসছে, একটা সরকারি কোশ্চেন, যুগে যুগে ধরে এই কোশ্চেনটা আসছে। কোশ্চেন হচ্ছে y² + 8x - 23 = 0, এই পরাবৃত্তের উপকেন্দ্র কত? তো এই পরাবৃত্তটাকে এই ইকুয়েশনটাকে তাহলে স্ট্যান্ডার্ড ফর্মে আনা লাগবে। স্ট্যান্ডার্ড ফর্মে আনার জন্য আমরা কি করব? y² - টয়েস y +1, এই 8টাকে এই দিকে পার করলাম, -8x + 23, এদিকে 1 যোগ করছি, এদিকে 1 যোগ করতে হবে।
তো এদিকে যেটা আসে তাহলে ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার, আর এখানে মাইনাস 8x প্লাস 24, মাইনাস 8 যদি কমন নেই, এক্স মাইনাস 8 কি 8, 8 দশমিক 3 8 24 3। তো এখান থেকে ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 ইন্টু মাইনাস এক্স মাইনাস 3। আমার এখানে কি বলছে, এই পরাবৃত্তের উপকেন্দ্র চাইছে। এখানে ওয়াই এর উপর দ্বিঘাত, তাহলে আমরা যা জানি তাই, আমরা কি জানি, আমরা জানি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ax। এই ক্ষেত্রে যদি আমাদের উপকেন্দ্র চাই, উপকেন্দ্র হয় a, 0, এক্স এর জায়গায় a, ওয়াই এর জায়গায় 0। তো এক্স এর জায়গায় তো এক্স না, এক্স এর জায়গায় আছে এক্স মাইনাস 3, এটা সমান সমান a হবে, a হচ্ছে -2, তাহলে এক্স এর ভ্যালু আসবে এখানে -3 যদি পার করে +3 -2, তাহলে 1 আসবে। আর ওয়াই এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় ওয়াই আছে না, ওয়াই এর জায়গায় ওয়াই মাইনাস 1 আছে, তো ওয়াই মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0, তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু 1। তাহলে এখানে আমাদের যে উপকেন্দ্রটা আসবে সেটা হলো 1, 1, এটা হবে অ্যান্সার। 5y স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল 0, এই পরাবৃত্তের উপকেন্দ্র কত? তো আমরা এখানে কি করব, আমরা 5y স্কোয়ারকে এক পাশে রাখবো এবং 2x কে অন্য পাশে পাঠাবো। y স্কোয়ারকে রেখে 5টাকে যদি ওই পাশে পার করি তাহলে 2/5x। এখন আমি যদি এখানে 4 দ্বারা গুণ করি তাহলে 4 দ্বারা অবশ্যই ভাগ করতে হবে, তাহলে 2/4 দ্বারা যদি ভাগ করি তাহলে 4 5 20, এখানে 20 আসবে এখন, এবং এখানে x কাটাকাটি করলে 1/10, তো এখানে আসলো 4 1/10x। আমার এখানে কি বলছে, এখানে বলছে পরাবৃত্তের উপকেন্দ্র, উপকেন্দ্র কত হয়, a, 0। আমরা যেটা জানি সেটাই কি আছে, হ্যাঁ সেটাই আছে। আমরা কি জানি, আমরা জানি y স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ax, হুবহু ওই ফরম্যাটেই আছে, y স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4x, হুবহু ওই ফরম্যাটে আছে। তাহলে উপকেন্দ্র স্থানাঙ্ক a, 0, এখানে a কত, এখানে a হচ্ছে 1/10, তাহলে 1/10, 0, এটা অ্যান্সার। এটা গুচ্ছতে আসা একটা কোয়েশ্চেন। 3x স্কোয়ার মাইনাস 4y প্লাস 6x মাইনাস 5 ইকুয়াল 0, এই পরাবৃত্তের দ্বিঘাক্ষের সমীকরণ কত? এই পরাবৃত্তের দ্বিঘাক্ষের সমীকরণ কত? আগে তো আমাকে এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে, তাই না? স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়ার জন্য এটা আমরা 3x স্কোয়ার প্লাস 6x, আচ্ছা যেটাতে দ্বিঘাত আছে সেটা এই পাশে রাখলাম এবং এক ঘাতযুক্ত সেটা ওই পাশে রাখলাম, তাহলে এখানে 4y প্লাস 5 হয়ে যাবে। আমি যদি এখানে এখন 3 যদি কমন নেই তাহলে x স্কোয়ার প্লাস টয়েস এক্স, হ্যাঁ 3 দ্বারা ভাগ করে 2, প্লাস 1, 4y প্লাস 5। এদিকে আমি কত যোগ করছি, এদিকে তো আমি 3 যোগ করছি তাই না, এদিকে আমি কিন্তু 3 যোগ করছি, এটা 1 আর এখানে কিন্তু সামনে কিন্তু 3 গুণাকারে আছে, তাহলে আমি এদিকে 3 যোগ করছি, এদিকেও আমার 3 যোগ করতে হবে, তার সমাধান হয়ে যাবে। তো 3 গুণাকারে আছে, তাহলে এক্স প্লাস 1 হোল স্কোয়ার, আর এদিকে 4y প্লাস 8। আমি যদি 4 যদি কমন নেই, y প্লাস 2, 4 দুগুণা 2, হ্যাঁ x প্লাস 1 হোল স্কোয়ার 4 ইন্টু 1/3, 3 এই পাশে পার করলাম, y প্লাস 2। আমার এখানে কি বলছে, এখানে বলছে দ্বিঘাক্ষের সমীকরণ। আমি কোনটা জানি, আমি জানি y স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ax, এই ক্ষেত্রে দ্বিঘাক্ষের সমীকরণ হয় x ইজ ইকুয়ালস টু -a। তো আমার এখানে তো y স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ax না, এখানে আমার x স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ay এই ফরম্যাটে আছে। তো এই ক্ষেত্রে আমার দ্বিঘাক্ষের সমীকরণ হবে y ইজ ইকুয়ালস টু -a। আচ্ছা y এর জায়গায় কি y আছে না, y এর জায়গায় আছে y প্লাস 2 ইকুয়ালস টু মাইনাস a এর জায়গায় কত আছে, a এর জায়গায় আছে 1/3, 3 দ্বারা যদি আমি গুণ করে দিই 3y প্লাস 3 দুগুণ 6 মাইনাস 1 এই পাশে আনলে 3y প্লাস 7 ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমার দ্বিঘাক্ষের সমীকরণ। এই কোশ্চেনে বলছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 12y মাইনাস 14 ইকুয়াল 0, এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? প্রথম কাজ কি, প্রথম কাজ আদর্শ আকৃতিতে আনা, এটা তো আদর্শ আকৃতিতে নেই, আদর্শ আকৃতিতে আনা লাগবে প্রথমে। তো এক্স স্কোয়ার মাইনাস 4x কে আমি এভাবে লিখতে পারি 2x ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, আর আমি যদি 12টাকে পাখি -12y প্লাস 40, এদিকে আমি 4 যোগ করছি, তো এদিকে অবশ্যই আমাকে 4 যোগ করতে হবে। তো x -2 হোল স্কোয়ার, সূত্র করে দেখি 2 - 2 হোল স্কোয়ার,
-12 যদি আমি কমন নেই তাহলে y মাইনাস এখানে 44। তাহলে এখানে আসে 44/12। ভুল করছি? না, ঠিক আছে। তোমার এখানে বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্রটা কি? সূত্র হচ্ছে যে কোনো ক্ষেত্রে x² = 4ay হোক অথবা y² = 4ax হোক, উভয় ক্ষেত্রেই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে মডুলাস অফ 4a। হ্যাঁ, তো মডুলাস অফ 4a কিন্তু এতটুকু। হ্যাঁ, তো এটা এভাবে না হলে এভাবে কেউ যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এভাবে লিখতে পারি যে 4 × -3 y - 4 12। হ্যাঁ, মডুলাস অফ 4, এই তো মডুলাস অফ 4a কত আসে? 12 আসে। হ্যাঁ, অ্যান্সার কিন্তু 12 হবে। এতটুকু করার দরকারও নেই। এখানে এসে এতটুকু করে বোঝা যায় যে অ্যান্সার হবে 12। মডুলাস অফ 4a গুণফলটাই তো -12। আর লম্ব এখানে বলছে লম্বের দৈর্ঘ্য, দৈর্ঘ্য তো নেগেটিভ হয় না, 12 হবে অ্যান্সার। হ্যাঁ, এখন যে ছোট্ট একটা টপিক দেখবো সেটা হচ্ছে পরাবৃত্তের যে উপকেন্দ্রিক দূরত্ব আছে। হ্যাঁ, উপকেন্দ্রিক দূরত্ব বলে একটা জিনিস আছে, সেটা একটু দেখবো ছোট্ট করে দুইটা সূত্র, তাহলে আমাদের এখান থেকে টপিকটা ক্লিয়ার হয়ে যাবে। y² = 4ax এই পরাবৃত্তের উপকেন্দ্রিক দূরত্ব কিভাবে নির্ণয় করা যাবে? যে কোনো পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু থেকে উপকেন্দ্রিক দূরত্ব হবে a + x। ঠিক একইভাবে x² = 4ay এই পরাবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্রিক দূরত্ব নির্ণয়ের যে সূত্র সেটা হবে a + y। y² = 4ax এই ক্ষেত্রে উপকেন্দ্রিক দূরত্বের সূত্র হচ্ছে a + x। এতটুকু যোগ। হ্যাঁ, কিভাবে আমি মনে রেখে আর কি। x² = 4ay এই ক্ষেত্রে উপকেন্দ্রিক দূরত্বের সূত্র হচ্ছে a + y। হ্যাঁ, দুটো সূত্র জানলে এখান থেকে কোশ্চেন সলভ করা যাবে। এখান থেকে একটা কোশ্চেন থেকে শেষ। এই টপিক থেকে একটা কোশ্চেন করলে আমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। y² = 4x পরাবৃত্তের উপরিস্থিত p বিন্দুর কোটি 6। p বিন্দুর কোটিটা দেওয়া আছে, কোটি 6 বলতে y = 6 দেওয়া আছে। হলে ওই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব নির্ণয় করো। উপকেন্দ্রিক দূরত্ব y² = 4x, y² = 4ax এক্ষেত্রে উপকেন্দ্রিক দূরত্বের যে সূত্র সেটা হয় a + x। হ্যাঁ, a + x, এখানে a এর ভ্যালু কিন্তু 1 প্লাস x। এই x এর ভ্যালুটা যদি আমরা বের করতে পারি তাহলে তো আমরা উপকেন্দ্রিক দূরত্ব বের করতে পারবো। x এর ভ্যালু আমরা বের করবো, y এর ভ্যালু তো দেওয়া আছে, বলেছে তো p বিন্দুর কোটিটা 6, এই বিন্দুর কোটি 6, কোটি মানে y এর ভ্যালু 6, y এর ভ্যালু 6, y এর ভ্যালু 6 এখানে বসে দাও। তো এখানে যদি y এর ভ্যালু 6 বসে দেই, y এখানে যদি 6 বসে দেই, 6 এর পর স্কয়ার করলে 36, 4x, অতএব x = আসে 36/4, 4 নং 36, 9। তো এখানে উপকেন্দ্রিক দূরত্বটা হবে a + x, এর ভ্যালু 1, x এর ভ্যালু 9, তো 1 + 9 10, উপকেন্দ্রিক দূরত্ব হবে 10। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং সময় সাপেক্ষ একটা কোশ্চেন। এর সাথে আমাদের পরাবৃত্তের সকল কনসেপ্ট এবং প্রয়োজনীয় যতটুকু কোশ্চেন সলভ করা দরকার সবকিছু শেষ। আমরা যদি শুধুমাত্র এতটুকু সলভ করি, আমি যে কয়টা কোশ্চেন দেখাচ্ছি এই কয়টা কোশ্চেন যদি সলভ করি তাহলে পরাবৃত্ত থেকে যে কোনো কোশ্চেনই আসুক না কেন ইনশাআল্লাহ সলভ করা যাবে, পরীক্ষার হলেও পারা যাবে ইনশাআল্লাহ। তখন আমরা উপবৃত্তে চলে যাব। এখন আমরা উপবৃত্তে যাব। উপবৃত্ত আমাদের অনেক সহজ একটা জিনিস। উপবৃত্তে আমাদের চিত্র যদি মনে রাখতে পারি একেবারে সহজ। এটা x অক্ষ, এটা y অক্ষ। উপবৃত্তটা যদি এরকম হয়, হ্যাঁ, উপবৃত্তের কেন্দ্র সাপোজ ধরলাম যে 0,0 পয়েন্টে আছে। উপবৃত্তের নিয়ামক রেখা এদিকে এটা, এদিকে আরেকটা আছে। হ্যাঁ, নিয়ামক রেখা। উপবৃত্তের যে উপকেন্দ্র AE,0 এদিকে -AE,0 নিয়ামকের পাদবিন্দু A/E,0 এদিকে -A/E,0। এটা কিন্তু A is greater than B। এই ক্ষেত্রে আমরা কিন্তু সবকিছু দেখে রাখছি।
আর উপবৃত্তের সমীকরণ নিশ্চয়ই জানো, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। তো এ ইজ গ্রেটার দেন বি, এই ক্ষেত্রে আমরা সবকিছু শিখবো। তো বি ইজ গ্রেটার দেন এ, এই ক্ষেত্রে আমরা কেমনে মনে রাখবো? একেবারে সহজ, এক্স ওয়াই ইন্টারচেঞ্জ হয়ে যাবে, ভুজ কোটি ইন্টারচেঞ্জ, এ এবং বি এই দুটাও ইন্টারচেঞ্জ, এই তিনটা জিনিস মনে রাখলে আমাদের হয়ে যাবে। এক্স ওয়াই ইন্টারচেঞ্জ, ভুজ কোটি ইন্টারচেঞ্জ, এ বি ইন্টারচেঞ্জ। তাইলে আমাদের এই এ আর বি যে সমস্যাটা হয় যে এ বড় না বি বড়, এই সমস্যা আমরা ফেস করব না। তো এটা উপকেন্দ্র, এটা উপকেন্দ্রের উপকেন্দ্রিক লম্ব, এটা উপকেন্দ্রিক লম্ব। হ্যাঁ, আচ্ছা, প্রয়োজনীয় যে জিনিসপাতি আছে সেগুলো হচ্ছে আমাদের, এটা কিন্তু বৃহৎ অক্ষ, এটা ক্ষুদ্র অক্ষ। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য এ, এটা বৃহৎ অক্ষের দৈর্ঘ্য টয়েসে, কিন্তু এতটুকু এতটুকু এ, এতটুকু এ, আর এতটুকু বি, এতটুকু বি। তো বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হয় টয়েসে, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য এতটুকু তো বৃহৎ অক্ষ। হ্যাঁ, এত বৃহৎ অক্ষের দৈর্ঘ্য টয়েসে, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য টয়েস বি, ক্ষুদ্র অক্ষ তো এই পর্যন্ত টয়েস বি। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এটা একটা উপকেন্দ্রিক লম্ব, এটা আর একটা উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক, আল্লাহ মাথায় গেছে। তো আমরা এখন প্রয়োজনীয় সূত্রে চলে যাব। আমাদের এখানে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ লাগবে, নিয়ামক রেখার সমীকরণ লাগবে। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x ইজ ইকুয়াল প্লাস মাইনাস এ, এবং নিয়ামক রেখার সমীকরণ x ইজ ইকুয়াল প্লাস মাইনাস এ বাই ই। তো একবারে x ইকুয়াল প্লাস মাইনাস এ, তেমন নিয়ামক রেখার সমীকরণ x ইকুয়াল প্লাস মাইনাস এ বাই ই একবারে লিখলে। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা যখন a ইজ গ্রেটার দেন b তখন 2 ইন্টু ছোট স্কোয়ার, ছোটকে এখানে b, 2b স্কোয়ার বাই a। আবার যখন b ইজ গ্রেটার দেন a হবে তখন 2a স্কোয়ার বাই b। আর এখানে সেরকম কিছু লাগবে না। আচ্ছা, এটা আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, যে এক্স স্কোয়ার বাই 25 প্লাস ওয়াই স্কোয়ার বাই এম ইকুয়াল 1, এই উপবৃত্তটি 4,6 বিন্দু দিয়ে অতিক্রম করলে উৎকেন্দ্রিকতা কত? a ইজ গ্রেটার দেন b, এই ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা e সমান সমান রুট ওভার অফ 1 মাইনাস ছোট স্কোয়ার, ছোটকে এখানে b, তো b স্কোয়ার বাই a স্কোয়ার। যদি b ইজ গ্রেটার দেন a হয় সেই ক্ষেত্রে e সমান সমান রুট ওভার 1 মাইনাস ছোট স্কোয়ার, এই ক্ষেত্রে ছোটকে a, তো a স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই b, b স্কোয়ার। আচ্ছা, e সমান রুট ওভার অফ 1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার। এই সূত্র তো মনে থাকবে। তো এই উপবৃত্তটি এই বিন্দুতে যায়, তো এই বিন্দুতে সিদ্ধ করে দেয়, তাহলে এম এর ভ্যালু আগে পাওয়া যাবে। তো 4 স্কোয়ার বাই 25 প্লাস 6 স্কোয়ার বাই এম ইকুয়াল 1 করা হয় এখানে 16 বাই 25 প্লাস 36 বাই এম ইকুয়াল 1, আশাও করি 25 এম, তো এখানে 16 এম প্লাস 36 ইন্টু 25 ইকুয়াল 1, 25 এম ইকুয়াল 16 এম m প্লাস 36 ইন্টু 25। যদি পাশে পার করা হয় তাহলে 9m থাকবে, আর এদিকে 36 ইন্টু 25, 9 দ্বারা যদি ভাগ করা হয় m ইকুয়াল 4 নং 36, 4 থাকবে এখানে, 9 দ্বারা ভাগ করলে এ পাশে থাকবে 4, 4 থাকবে, আর 4 ভাগে 20, 100। তো m ইকুয়াল 100। তো এই উপবৃত্তের সমীকরণ যেটা আসবে সেটা হবে x স্কোয়ার বাই 5 স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই 10 স্কোয়ার ইকুয়াল 1। এখন এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা দেখা যাচ্ছে যে এখানে b ইজ গ্রেটার দেন a। আচ্ছা, তাহলে উৎকেন্দ্রিকতা e সমান সমান রুট ওভার অফ 1 মাইনাস ছোট স্কোয়ার, ছোটকে 5 স্কোয়ার বাই বড় স্কোয়ার 10 স্কোয়ার, রুট ওভার অফ 1 মাইনাস 25 বাই 100। তো এখানে যদি আমি হিসাব করি 100 মাইনাস 25 আসবে আর নিচে আসবে 100, তো উপরে আসবে 75 বাই 100
3 25 75, তাহলে 3 25 75 5√3, আর নিচে আসবে 10, কাটাকাটি 2√3/2, তাহলে উৎকেন্দ্রিকতা আসবে √3/2। অ্যান্সার কত? √3/2। এই উপবৃত্তের ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য। তো এই উপবৃত্ত আমরা যদি মানে একদম আদর্শ আকৃতিতে নেই, তাহলে x²/3² +y²/2² = 1। তো ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, এখানে ক্ষুদ্র অক্ষ তো y অক্ষ, হ্যাঁ, তো এটা তো b, এটা তো a, তাহলে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হবে টয়েস b। আমরা জানি ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হয় টয়েস b আর বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হয় টয়েস a। কোন ক্ষেত্রে? a, যখন a > b। তো 2 * b কত? b হচ্ছে 2 = 4। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হবে 4 একক। একদম সহজ একটা কোশ্চেন। তো এখানে বলছে x²/30 + y²/14 = 1 উপবৃত্তের নিয়ামক রেখাদের মধ্যবর্তী দূরত্ব কত? হ্যাঁ, নিয়ামক রেখাদের মধ্যবর্তী দূরত্ব। ওই যে নিয়ামক রেখা মূল বিন্দু থেকে মানে কেন্দ্র থেকে একটার নিয়ামকের দূরত্ব হয় a/e, আরেকটার হয় a/e, তাহলে নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব টয়েস a/e, এতটুকু a/e, এতটুকু a/e, তাহলে এখান থেকে এখানের দূরত্ব কতটুকু হবে? টয়েস a/e, তাই না? তো এখানে আমার বুঝতে হবে আগে প্রথমে যে জিনিসটা, সেটা হচ্ছে কোনটা বড় কোনটা ছোট। অবশ্যই a বড়, b ছোট। তো x²/√30 এরপর স্কোয়ার প্লাস y²/√14 এর উপর স্কোয়ার = 1। তাহলে এখানে আমার a² আসে 30 আর b² আসে 14। তো প্রথমে আমাদের যেহেতু সূত্র নিয়ামকদের মধ্যবর্তী দূরত্ব আসবে টয়েস a/e, উৎকেন্দ্রিকতা বের করতে হবে। উৎকেন্দ্রিকতা e = √1 - ছোট স্কোয়ার এখানে কে? 14 আছে, তাই বড় স্কোয়ার 30 আছে, এখানে √30 - 14/30 কত আসে? 16/30। 16কে রুট করলে 4/√30, হ্যাঁ, এটা আসে আমার উৎকেন্দ্রিকতা। তো 2 এর ভ্যালু কত? এর ভ্যালু তো √30 বাই ই, এর ভ্যালু কত? 4। নিচে আসে √3, নিচে আসে √30, তো √30 তো উপরে চলে যাবে, উপরে √30, তো রুট গুণ করলে কাটাকাটি চলে গেল, 30 আসবে। 60/4, 4×15 = 60। এই উপবৃত্তের ক্ষেত্রফল কত একক? হ্যাঁ, কত বর্গ একক? তো এখানে আমাদের প্রথমে যে কাজ করতে হবে, এটা তো আদর্শ আকৃতিতে আনতে হবে উপবৃত্তটাকে। তো 16 যদি আমি এখান থেকে কমন নিই, তাহলে x² - টয়েস x, এখানে আমি +1 করে দেই, আর +9y² - 128, এখানে +16 করছি, তাহলে অবশ্যই আমার -16 করতে হবে, তাহলে সমান হয়ে গেল। এখানে কিন্তু +1 করিনি, এখানে কিন্তু ভিতরে 1 যোগ করছি, কিন্তু আলটিমেটলি এখানে 16 যোগ করছি, তাহলে 16 বিয়োগ করতে হবে। 16, তাহলে x - 1 হোল স্কোয়ার 9y², 128 আর 16 144, 144। তো -144 ওইদিকে যদি নিয়ে যাওয়া হয়, তাহলে +144 আসবে। তো এটা একবার এভাবে লিখে +144 আসবে। যখন এখানে ভাগ করে দিই, তাহলে ভাগ করলে x - 1 হোল স্কোয়ার, আর নিচে আসবে 9 প্লাস y² 16 = 1। আমরা এখানে বলছি উপবৃত্তের ক্ষেত্রফল। উপবৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই এ বি। এখানে পাই এর ভ্যালু কত? এর ভ্যালু তো এখানে তো 9 আছে, এটা তো a স্কোয়ার, তাহলে এর ভ্যালু তো 3, এটা তো b স্কোয়ার, তাহলে b এর ভ্যালু তো 4, তাহলে পাই ইন্টু 3 ইন্টু 4, তাহলে 3 × 4 = 12, 12 পাই, এত বর্গ একক। হ্যাঁ, এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তো এখানে কি বলছে? একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বৃহদাক্ষের দৈর্ঘ্যের অর্ধেক। এখানে কি বলছে? যদি আমরা এতটুকু ডিকোড করি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, আমি ধরে নিলাম এক্ষেত্রে যে
এ ইজ গ্রেটার দেন বি, অর্থাৎ উপবৃত্তটির ক্ষেত্রে বৃহদক্ষ এক্স অক্ষ বরাবর এবং ক্ষুদ্রাক্ষ ওয়াই অক্ষ বরাবর, হ্যাঁ, এবং এ ইজ গ্রেটার দেন বি ধরে নিছি। তো এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এ ইজ গ্রেটার দেন বি এর ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি হবে 2b² বাই এ। এটা বৃহদাক্ষের দৈর্ঘ্যের অর্ধেক। বৃহদাক্ষ কত? বৃহদাক্ষ হয় টোয়াইস এ, এর দৈর্ঘ্য অর্ধেক, তাহলে এর অর্ধেক। আচ্ছা, তো এখন যদি কাটাকাটি করি, এই দুই দিক কাটাকাটি যাবে, এখানে আসবে 2b² বাই এ, আর এদিকে শুধু এ থাকে। এই এ যদি ওই পাশে পার করা হয় তাহলে 2b² ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার। হ্যাঁ, এখন এখান থেকে 2 ইকুয়াল এ স্কোয়ার বাই বি স্কোয়ার, অর্থাৎ b² বাই এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু হাফ। এটা আমি বের করতে পারলাম। আমার এখানে কি বলছে? আমার এখানে বলছে উৎকেন্দ্রিকতা কত? উৎকেন্দ্রিকতা ই সমান সমান রুট ওভার অফ 1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, অর্থাৎ b² বাই এ স্কোয়ার। রুট ওভার অফ 1 মাইনাস b² বাই এ স্কোয়ার আমি পাইছি হাফ। তো 1 মাইনাস হাফ কত হয়? হাফ। হাফের পর রুট করলে 1 বাই রুট 2। এটা হবে অ্যান্সার, উৎকেন্দ্রিকতা। এটা অনেক ইম্পর্টেন্ট, এর ঢাবিতে আসে, নিশ্চিত আসতে পারে। এখানে বলছে x² বাই 12 প্লাস y² বাই 16 ইকুয়াল 1 উপবৃত্তের উপকেন্দ্র দুটির স্থানাঙ্ক। তো এখানে দেখা যাচ্ছে যে এটা কিন্তু b ইজ গ্রেটার দেন a। কেন? a স্কোয়ার হচ্ছে 12 এবং b স্কোয়ার 16, b ইজ গ্রেটার দেন a। এই ফর্মুলা এখানে খাটবে, এর সকল শর্ত এখানে খাটবে। তো আমি এটা বাদ দিলাম, হ্যাঁ, আমি এটা ভুলে গেলাম আপাতত। আমি ধরলাম যে a ইজ গ্রেটার দেন b আছে এখানে। তো a ইজ গ্রেটার দেন b, এই ক্ষেত্রে উপকেন্দ্র যে স্থানাঙ্ক আছে, উপকেন্দ্র দুটির স্থানাঙ্ক কি হয়? উপকেন্দ্র দুটির স্থানাঙ্ক হয় প্লাস মাইনাস এ ই, 0। তাহলে এটা তো এ ইজ গ্রেটার দেন বি এর ক্ষেত্রে, কিন্তু এখানে তো আছে বি ইজ গ্রেটার দেন এ। তাহলে কি হবে? তাহলে ভুজকুটি ইন্টারচেঞ্জ হবে, এ বি ইন্টারচেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে ভুজকুটি ইন্টারচেঞ্জ করলে 0 আসবে, এবং এ বি ইন্টারচেঞ্জ করলে এখানে প্লাস মাইনাস বি ই আসবে। আচ্ছা, হ্যাঁ, তো উপকেন্দ্র দুটি স্থানাঙ্ক হবে 0, প্লাস মাইনাস বি এর ভ্যালু এখানে কত? বি এর ভ্যালু হচ্ছে 4, এবং ই এর ভ্যালুটা আমার লাগবে এখানে। হ্যাঁ, তো উৎকেন্দ্রিকতা ই সমান সমান রুট ওভার অফ 1 মাইনাস ছোট স্কোয়ার তো 12 তাই বড় স্কোয়ার তো 16, রুট ওভার অফ 16 মাইনাস 12 কত হয়? 4। 4 থাকবে উপরে আর নিচে থাকবে 16। তাহলে এখানে 1/4, 1/2, এখানে 1/2, 0, প্লাস মাইনাস 2, এটা হবে অ্যান্সার। এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা বের করতে বলছো। তো আমাদের কাজকে প্রথম কাজ আদর্শ আকৃতিতে আনা। আদর্শ আকৃতিতে আনলে ওই পাশে 400 দিয়ে ভাগ করা, কারণ আদর্শ আকৃতিতে কি ছিল? x² বাই a স্কোয়ার প্লাস y² বাই b স্কোয়ার ইকুয়াল 1। এই পাশে কিন্তু 1 ছিল, তো এই পাশে 1 আনার জন্য কি করা লাগবে? 400 দিয়ে ভাগ করতে হবে দুই পক্ষে। 400 দিয়ে ভাগ করলে x² বাই এই পাশে 16, এখানে 16 প্লাস y² বাই 25 ইকুয়াল 1 আসবে। 400 দিয়ে যদি দুই পাশে ভাগ করে এরকম আসবে। তো আমি আর একটু ভালো করে লিখি, x² বাই 4² প্লাস y² বাই 5²। 5² মানে তো 25, হ্যাঁ, ইকুয়াল 1। আমার এখানে বলছে উৎকেন্দ্রিকতা বের করতে বলছে। উৎকেন্দ্রিকতা ই সমান সমান রুট ওভার অফ 1 মাইনাস ছোট স্কোয়ার। ছোট স্কোয়ার তো 4² অর্থাৎ 16 বাই বড় ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার কত? 5²। 5² মানে 25, রুট ওভার অফ 25 মাইনাস 16 মানে 9/25। 9 এর পর রুট করলে বলা 3/5। এটাই হবে উৎকেন্দ্রিকতার মান। এই টাইপের আরেকটা কোশ্চেন আমরা অল্প একটু আগে করলাম, আরেকটা কোশ্চেন আছে, এটাও আমরা করে ফেলবো। এখানে বলছে একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব ক্ষুদ্র অক্ষের অর্ধেক, উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা বের করতে বলছে। তো আমি বাই ডিফল্ট ধরে নিলাম যে এখানে এ ইজ গ্রেটার দেন বি, এই টাইপের আমার এখানে বলছে এই ক্ষেত্রে। তো আমি এখানে ধরে নিছি যে এ ইজ গ্রেটার দেন বি, এর শর্তে আমি এই অ্যান্সারটা করব। তো এই ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের যে সূত্র, সেই সূত্র কি? 2 ইন্টু ছোট স্কোয়ার, ছোটকে বি না 2b² বাই এ। এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা
ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত? টয়েস বি, এর অর্ধেক। হ্যাঁ, ক্ষুদ্র অক্ষের অর্ধেক, এখানে অর্ধেক মানে হাফ, এই দুই কাটাকাটি গেলে এখানে বি থাকে। তাহলে 2b² ইজ ইকুয়াল বি। বিটা যদি ভাগ করা হয় তাহলে এখানে বি থাকে আর এখানে 1 থাকে। 2b/a ইকুয়াল 1, অর্থাৎ b/a ইকুয়াল হাফ। উৎকেন্দ্রিকতা বের করতে বলছে। উৎকেন্দ্রিকতা E = √1 - b²/a²। √1 - b/a ইকুয়াল যদি হাফ হয় তাহলে b²/a², অর্থাৎ b/a হোল স্কয়ার, তাহলে কি 1/2 এর উপর স্কয়ার বাই 4, 4 - 1 3, 3/4, অর্থাৎ √3/2। এটা হলো উৎকেন্দ্রিকতা। এই উপবৃত্তটির বৃহদক্ষ ও ক্ষুদ্রক্ষের দৈর্ঘ্য বের করতে বলছে। তো এটা তো অনেক সহজ। আমাদের আগে প্রথমে আদর্শ আকৃতি আনতে হবে। আদর্শ আকৃতি আনার জন্য এখানে 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করে কি হবে? 4x²/2 + y²/2 = 1। হ্যাঁ, তাহলে x²/2 + y²/2 = 1। তাহলে এখানে বৃহদাক্ষের দৈর্ঘ্য কি হবে? বৃহদাক্ষের দৈর্ঘ্য হবে টয়েস বি, কারণ বি তো বড় আর এ তো ছোট, তাই না? টয়েস বি, 2 × বি কত? এখানে b² = 2, বি তাহলে আসে √2। হ্যাঁ, বৃহদাক্ষের দৈর্ঘ্য হবে 2√2 আর ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য হবে টয়েস এ। তো এখানে a² আসে হাফ, এর ভ্যালু আসবে 1/√2, তাহলে টয়েস এ 2 × 1/√2, তাহলে এটা তো √2 কাটাকাটি যাবে, √2 থাকে আনসার। তো বৃহদাক্ষ আসে 2√2 এবং ক্ষুদ্রাক্ষ আসবে √2। তো এর সাথে আমাদের উপবৃত্তের যে টপিকটা ছিল এই উপবৃত্তটা শেষ হয়ে গেল। এখন আমরা অধিবৃত্তে যাব। এখন আমরা অধিবৃত্তের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই পড়ব। অধিবৃত্তের জন্য অতটা বেশি পড়ার দরকার নেই। অধিবৃত্ত আর উপবৃত্ত সেম টু সেম, শুধুমাত্র অল্প একটু ডিফারেন্স আছে। সূত্র একদম হুবহু সেম, অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। অধিবৃত্ত আর উপবৃত্ত সেম টু সেম সবকিছু। অধিবৃত্তের ক্ষেত্রে যে সূত্র আমাদের আছে যে x²/a² - y²/b² = 1, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে y²/b² - x²/a² = 1। তো এই ক্ষেত্রে আমাদের উপবৃত্তের যেখানে a > b, এই শর্তের জন্য যে সকল সূত্র রয়েছে সব সূত্র এখানে খাটবে। উপবৃত্তে b > a, এই শর্তের জন্য যে সকল সূত্র রয়েছে সব সূত্র এখানে এর জন্য খাটবে। অধিবৃত্তের জন্য আরেকটা এক্সট্রা ফর্মুলা আছে, সেটা হচ্ছে অসীমতলের সমীকরণ। অসীমতলের সমীকরণ y ± b/ax। খুব একটা ইম্পর্টেন্ট না, আসেও না সেরকম। আচ্ছা, মনে রাখতে হবে অধিবৃত্তের ক্ষেত্রে কিন্তু a > b অথবা b > a এটা কোনো ফ্যাক্ট না। অধিবৃত্তের ক্ষেত্রে a বড় না b বড় এটা কোনো কিছু যায় আসে না। অধিবৃত্তের ক্ষেত্রে এই চিহ্নটা মেন, কার সামনে নেগেটিভ আছে। x এর সামনে যদি পজিটিভ থাকে তাহলে a > b, এই শর্তের জন্য যত সূত্র রয়েছে সব সূত্র এখানে খাটবে। যদি y এর সামনে পজিটিভ থাকে তাহলে b > a, এর শর্তের জন্য সকল সূত্র এখানে খাটবে। আমি এভাবে মনে রাখলাম যে এর সামনে পজিটিভ অর্থাৎ a বড় b ছোট, এই শর্তে যতগুলো সূত্র সব কিছু খাটবে এখানে। b এর সামনে পজিটিভ অর্থাৎ b বড় a ছোট, এই শর্তের সকল সূত্র এখানে খাটবে। আমি এইভাবে মনে রাখলাম, তোমরা চাইলে মনে রাখতে পারো, সমস্যা নেই। মনে রাখতে তো আর কোনো অন্যায় না, তাই না? তো আমরা এখন কোশ্চেন সলভে চলে যাব। অধিবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা কিন্তু E = √1 প্লাস a²/b², এটা একটা আছে, অথবা √1 প্লাস b²/a², এটা একটা হতে পারে। এই দুইটা কিন্তু হয়, এখানে কিন্তু প্লাস হয়। হ্যাঁ, কারণ অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা
একের চেয়ে বড়, আর উপবৃত্তে একের চেয়ে ছোট, তো একের চেয়ে মাইনাস হইতো, আর এখানে একের চেয়ে একের সাথে প্লাস হবে। হ্যাঁ, আমরা এখন কোশ্চেন সলভে চলে যাব। স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার। তো ওয়াই স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল 1। এই অধিবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা কত সেটা আমাদেরকে বের করতে বলছে। এখানে ওয়াই স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার বাই নিচে 1 ইকুয়াল 1। হ্যাঁ, এখানে বি ইজ গ্রেটার দেন এ, এই শর্তের জন্য যে সকল ফর্মুলা খাটতো এখানে সেরকম ফর্মুলা খাটবে। তো আমার এখানে তো বলছে উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা ই সমান সমান রুট ওভার অফ 1 প্লাস হবে, কিন্তু অবশ্যই এখানে মনে রাখতে হবে ওদিকে কিন্তু প্লাস 1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। কেন স্কোয়ার বাই বি স্কোয়ার? বি ইজ গ্রেটার দেন এ, এই ক্ষেত্রে কিন্তু এ স্কোয়ার বাই বি স্কোয়ার হয়, সেহেতু এখানে এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এ স্কোয়ারের ভ্যালু কত 1, বি স্কোয়ারের ভ্যালু কত 2, তো এখানে রুট ওভার নিচে, রুটের নিচে এখানে 3/2, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। এই অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ বের করতে বলছে। আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ আদর্শ আকৃতিতে প্রকাশ করা। আদর্শ আকৃতিতে প্রকাশ করা বলতে এখানে এই পাশে 1 আনতে হবে। 1 আনার জন্য কি করতে হবে? 20 দ্বারা ভাগ। তো 4y স্কোয়ার বাই 20 মাইনাস 5x স্কোয়ার বাই 20 ইকুয়াল 1। ভাগ করলে আসে কি? y স্কোয়ার বাই 5 মাইনাস x স্কোয়ার বাই 4 ইকুয়াল 1। তো এখানে কিন্তু y আগে আছে এবং x পরে আছে, তাহলে b ইজ গ্রেটার দেন a, এই শর্তের জন্য যে সকল সূত্র আসতো সেই সকল সূত্র এখানে অ্যাপ্লাই করা লাগবে। নিয়ামকের সমীকরণ, আচ্ছা আমরা এটা মনে রাখবো না, আমরা প্রথমে এদিকে যাই। a ইজ গ্রেটার দেন b, উপবৃত্তের ক্ষেত্রে নিয়ামকের সমীকরণ কি ছিল? x ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস a বাই e, নিয়ামকের সমীকরণ। হ্যাঁ, এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে হবে x এর জায়গায় আসবে y ইকুয়ালস টু প্লাস মাইনাস b বাই e চলে আসবে। হ্যাঁ, তো প্রথমে আমাদের কি করতে হবে? উৎকেন্দ্রিকতা বের করতে হবে না? e সমান সমান রুট ওভার অফ 1 প্লাস a স্কোয়ার বাই b স্কোয়ার, এক্ষেত্রে 1 প্লাস a স্কোয়ার ভ্যালু 4, b স্কোয়ার ভ্যালু 5, 3 বাই রুট 5, তাই না? 5 4 9, রুট করে দিলে 3, নিচে রুট 5। তো এটা আমরা উৎকেন্দ্রিকতা ভ্যালু পেয়ে গেলাম। তো y ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস b কত? b কিন্তু রুট 5, e কত? 3 বাই রুট 5, এই রুট 5 উপরে চলে যাবে, তো প্লাস মাইনাস 5 বাই 3 ইকুয়াল y। তো আমরা এটাই এই পাশে আনতে পারি, y 3y ইকুয়াল প্লাস মাইনাস 5, এটা অ্যান্সার। এই অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে বলছে। প্রথম কাজ কি? আদর্শ আকৃতিতে প্রকাশ করা। আদর্শ আকৃতিতে প্রকাশ করার জন্য আমাকে 144 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে কিরকম আসবে? এক্স স্কোয়ার বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 16 ইকুয়াল 1। তো এই ক্ষেত্রে আবার এক্স আছে সামনে, অর্থাৎ এ ইজ গ্রেটার দেন বি, এই সূত্রের জন্য যত সূত্র আছে সবকিছু এখানে থাকবে। এক্ষেত্রে উৎকেন্দ্রিকতা এই সমান সমান রুট ওভার অফ 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। বি স্কোয়ার ভ্যালু কত? 16, স্কোয়ার ভ্যালু কত? 9, তো 9 আর 16 যোগ করলে 25, রুট করলে 5 বাই 9 রুট করলে তো 3, 5/3, উৎকেন্দ্রিকতা ভ্যালু 5/3। এখন অল্প একটু ছোট্ট একটা টপিক, এটা হচ্ছে যে পরামিতিক স্থানাঙ্কের, অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক থেকে অধিবৃত্তের সমীকরণ বের করা। তো এখানে সেই রিলেটেড একটা কোয়েশ্চেন দেওয়া আছে, বলা হচ্ছে যে অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক হচ্ছে 4 sec θ, 6 tan θ, তাহলে অধিবৃত্তের সমীকরণ কত? তো এখানে দেওয়া আছে যে x ইজ ইকুয়াল 4 sec θ। হ্যাঁ, তাহলে sec θ আমরা সমান লিখতে পারবো x বাই 4, এবং এখানে দেওয়া আছে y ইকুয়াল 6 tan θ, তাহলে tan θ হিসেবে আমরা লিখতে পারবো সমান y বাই 6। আমরা সকলে জানি যে sec স্কোয়ার θ মাইনাস tan স্কোয়ার θ ইকুয়াল 1। তো sec θ ইকুয়াল x বাই 4, তো এখানে x বাই 4 এরপর স্কোয়ার মাইনাস tan θ ইকুয়াল y বাই 6,
তো ওয়াই বাই সিক্স এর উপর স্কোয়ার ইকুয়াল 1। তো এখান থেকে লিখতে পারবো যে এক্স স্কোয়ার বাই 4 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 6 স্কোয়ার ইকুয়াল 1। এটাই অধিবৃত্তের সমীকরণ। এটাকে হলো আরো ভাঙানো যাবে, ভাঙা আনলাম না, অপশন এরকমই দেওয়া আছে, এটাই অ্যান্সার। অসীম তট রিলেটেড একটা কোশ্চেন আমরা সলভ করবো। অসীম তট রিলেটেড যে আমি বলছিলাম একটা সূত্র লাগে ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস বি বাই এ এক্স। তো এখানে সরাসরি সেই ফর্মুলা থেকে কোশ্চেন দিছে, বলছে যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। এই মানে এই অধিবৃত্তের অসীম তটের সমীকরণটা কি? তো এখানে অপশনে ডিরেক্ট দেওয়া ছিল ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস বি বাই এ এক্স, এটাই হবে অ্যান্সার। এর সাথে আমাদের অধিবৃত্তের সকল টপিক শেষ। এখন আমরা শুধুমাত্র স্পর্শক এবং ছেদক রিলেটেড এই অধ্যায়ের যত যা আছে সবকিছু পড়াশোনা করব। স্পর্শক ছেদক টপিকটা অনেক বড় হলেও এখান থেকে সবকিছু পড়তে হয় না, অল্প একটু পড়লে এখান থেকে হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানে যদি আমরা একটু দেখি যে ধরা যাক একটা সরলরেখা y ইকুয়াল mx প্লাস সি। হ্যাঁ, এই সরলরেখাটাই যদি y স্কোয়ার ইকুয়াল 4ax এই পরাবৃত্তিকে যদি স্পর্শ করে, তাহলে স্পর্শ করলে এখানে সি ইকুয়াল এ বাই এম হবে। হ্যাঁ, স্পর্শক হইলে স্পর্শক আর শর্ত হচ্ছে সি ইকুয়াল এ বাই এম হবে। আর স্পর্শবিন্দু স্থানাঙ্কটা কি হবে? স্পর্শবিন্দু স্থানাঙ্ক হবে এ এম স্কোয়ার কমা টয়েস এ বাই এম। আবার বলছি, y ইকুয়াল mx প্লাস c একটা সরল রেখা y স্কোয়ার ইকুয়াল 4ax এই পরাবৃত্তি যদি স্পর্শ করে, এই স্পর্শ করার শর্ত হচ্ছে c ইকুয়াল a বাই m হতে হবে, এবং স্পর্শবিন্দু স্থানাঙ্ক হবে এ এম স্কোয়ার কমা টয়েস এ বাই এম। আচ্ছা, যদি এক্স স্কোয়ার ইকুয়াল 4ay এই পরাবৃত্তিকে স্পর্শ করে, তাহলে c ইকুয়াল হবে মাইনাস এ এম স্কোয়ার, এবং স্পর্শবিন্দু স্থানাঙ্ক হবে টয়েস এ এম কমা এ এম স্কোয়ার। y ইকুয়াল mx প্লাস c এই সরলরেখা যদি x স্কোয়ার ইকুয়াল 4ay এই পরাবৃত্তিকে স্পর্শ করে, তাহলে c ইকুয়াল হবে মাইনাস এ এম স্কোয়ার, এবং স্পর্শবিন্দু স্থানাঙ্কটা হবে টয়েস এ এম কমা এ এম স্কোয়ার। তো এই পরাবৃত্তের স্পর্শক এই অল্প একটু পড়লে বালাই হয়ে যাবে, আর অধিবৃত্ত উপবৃত্ত বৃত্ত, বৃত্তটা অল্প একটু জানা রাখি। বৃত্ত হচ্ছে সি স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার ইন্টু এম স্কোয়ার প্লাস 1। এটা হচ্ছে বৃত্তকে